আজকে আমরা এসএলএসটি এডুকেশন বিষয়ের জন্য জানবো মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম মুদালিয়ার কমিশন। টোটাল এই কমিশনের গঠন থেকে শুরু করে তার গুরুত্বপূর্ণ সুপারিশ, শিক্ষার কাঠামো থেকে শুরু করে শিল্প শিক্ষা, কর, বহুমুখী উদ্দেশ্য সাধক বিদ্যালয়, সপ্ত প্রবাহ, পরীক্ষা সংস্কার, সমস্ত কিছু আমরা একটি ক্লাসের মধ্যে জানার চেষ্টা করব। মাধ্যমিক শিক্ষা কমিশন 1952-53 লিখেছি। এটা মানে আমি বুঝিয়েছিলাম যে সালে তৈরি হয় সেই সালটা, যে সালে প্রতিবেদন জমা দেয় সেই সালটা। এবার মাধ্যমিক শিক্ষা কমিশন গঠন বা গঠিত হলো কেন? আমরা দেখেছি এর আগে যে 1948 সালে একটি শিক্ষা কমিশন, প্রথম ভারতীয় শিক্ষা কমিশন, মানে স্বাধীন ভারতের শিক্ষা কমিশন গঠিত হয়। সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। রাধাকৃষ্ণন 1949 সালে রিপোর্ট দিল। রিপোর্ট দেওয়ার এই কমিশনটা কিসের জন্য তৈরি হয়েছিল? বিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষা কমিশন বলা ছিল। বিশ্ববিদ্যালয় এবং কলেজ, সে সময় বিশ্ববিদ্যালয় বলার সাথে কলেজগুলোকে কিন্তু ধরে নেওয়া হয়েছিল, কারণ বিশ্ববিদ্যালয়গুলো কলেজের বাইরে নয়। এবার সবচেয়ে বড় ব্যাপার যেটা, মানে আমাদের দেশের মানে সিস্টেমটাতে কতটা উল্টোমুখী ছিল, সেটা যত দিন যাবে আমরা দেখবো আস্তে আস্তে শিক্ষা কমিশন পড়তে পড়তে। এবার 48-49 গঠিত হওয়ার পর দেখা গেল কলেজ বিশ্ববিদ্যালয় রিফর্ম করার জন্য অনেক সুপারিশ করলো, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে এই সেই অনেক কিছু। কিন্তু 3-4 বছরেও বোঝা গেল যে বিশ্ববিদ্যালয় বা কলেজ শিক্ষায় উন্নতি সম্ভব হচ্ছে না। চেষ্টা করো, কেন হচ্ছে না? এই যে উচ্চ শিক্ষায় কলেজে কারা ভর্তি হবে? কলেজে ভর্তি হবে কারা? এই স্কুল অর্থাৎ মাধ্যমিক বা এইচএস, অর্থাৎ মাধ্যমিক এক কথায়, তখন তো এইচএস আমি এখনকার বর্তমানের নিয়ম অনুযায়ী এইচএস কথাটা লিখলাম। এই যে যারা মাধ্যমিক স্তরে উত্তীর্ণ হবে তারা তো যে কলেজে ভর্তি হবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। মাধ্যমিক পাস না করে কেউ তো তোমার যে কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না। তাহলে কি সমস্যা? উচ্চশিক্ষার উন্নতি কেন হচ্ছে না? তখন যারা শিক্ষাবিদ ছিলেন বা বিশেষজ্ঞ তারা বলেন, আরে বাবা, যদি মাধ্যমিক শিক্ষার উন্নতি না হয় তাহলে কলেজে কারা ভর্তি হবে? আমার নিচের তলার ভিত কমপ্লিট হয়নি, আমি উপরের তলার ছাদ দেবো, মিস্ত্রি এনে প্ল্যান করছি। আরে বাবা, আগে নিচের তলার গাঁথনি মাতনি দিয়ে কলাম, গাঁথনি না দেওয়া অন্তত কলাম তুলে আগে নিচের তলার ছাদ তো দিতে হবে, তার উপরে তো দোতলা হবে। সেটা না করে আমি আগেই দোতলার মিস্ত্রিকে ডাকছি, দোতলার কাজটা আগে শুরু করুন। এই সিস্টেমটা শুরু হয়ে গেছিল আমাদের। আগে বিশ্ববিদ্যালয় বললে তো হবে না, অর্থাৎ মাধ্যমিক শিক্ষার উন্নতি হলে তবেই কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষার উন্নতি সম্ভব। এই জন্য আমাদের জাতীয় নেতৃত্ব যারা ছিলেন তারা অনুভব করলেন যে মাধ্যমিক শিক্ষাটার ইমিডিয়েট একটা রিফর্ম করা উচিত, প্রচলিত মাধ্যমিক শিক্ষার উন্নতি করা উচিত। প্রচলিত মাধ্যমিক শিক্ষার ত্রুটি খুঁজে বের করা এবং তার সমাধানের জন্য সুপারিশ করার জন্য 1952 সালের 23 সেপ্টেম্বর 1952 সালের 23 সেপ্টেম্বর নতুন একটি কমিশন গঠিত হলো। 1952 সালের 23 সেপ্টেম্বর একটা শিক্ষা কমিশন গঠন করা হলো। এই কমিশনের সভাপতি হলেন ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার, বিখ্যাত শিক্ষাবিদ ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার বা মুদালিয়ার এর সভাপতি ছিলেন। এবং সম্পাদক কে হলেন? এর সম্পাদক হলেন অনাথনাথ বোস বা এ.এন. বোস। অনাথনাথ বোস বা বসু, এ.এন. বোস। অর্থাৎ মুদালিয়ার কমিশন সভাপতি হচ্ছে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার, সম্পাদক হচ্ছেন ডক্টর অনাথনাথ বসু। মোট সদস্য কজন? 7 জন ভারতীয়, 2 জন বিদেশি, মোট সদস্য হচ্ছে 9 জন। তাহলে সভাপতিকে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার, এল.এস. মুদালিয়ার। সম্পাদককে ডক্টর এ.এন. বসু বা অনাথনাথ বোস। সদস্য ভারতীয় 7 জন, বিদেশি 2 জন, মোট 9 জন সদস্য নিয়ে এই কমিশন গঠিত হয়। আমি একটা কথা বলেছিলাম আগেও যে কমিশনের নাম হয় তার সভাপতির নামে, তাহলে সভাপতি বা প্রেসিডেন্টকে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার, সেদিক থেকে এই কমিশনের নাম হলো মুদালিয়ার কমিশন। আবার এই শিক্ষা কমিশন গঠনের পারপাসটা কি ছিল? যে উদ্দেশ্যে তৈরি হয় সেই নামে কমিশনের নাম কিন্তু হয়। এটার পারপাসটা ছিল মাধ্যমিক শিক্ষা কমিশন, তাই এই শিক্ষা কমিশন অপর নাম হলো মাধ্যমিক শিক্ষা কমিশন, সেকেন্ডারি এডুকেশন কমিশন, সেকেন্ডারি এডুকেশন কমিশন। তাহলে গঠিত হলো 1952 সালের 23 সেপ্টেম্বর 9 জন সদস্য নিয়ে, যার মধ্যে 7 জন ভারতীয়, 2 জন বিদেশি। সভাপতি ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার, সম্পাদক অনাথনাথ বোস। এই কমিশন প্রায় তোমার যে 11 মাস কাজ করার পর 1953 সালে
অগাস্ট মাসে সরকারের কাছে কি করলো, প্রতিবেদন দিল। কত পৃষ্ঠার সেই প্রতিবেদনটা? 311 পৃষ্ঠার একটি প্রতিবেদন বা রিপোর্ট, যে তারা সমস্ত দিক খতিয়ে দেখে এই রিপোর্টটা সরকারের কাছে দিল 311 পৃষ্ঠার, যার মধ্যে প্রায় 170টি সুপারিশ ছিল। রেকমেন্ডেশন করলেন মাধ্যমিক শিক্ষা সম্পর্কে প্রায় 170টি। দেখো তাহলে এর মধ্যে কিন্তু প্রচুর শর্ট হয়ে গেল। 1952 সালে 23শে সেপ্টেম্বর মুদালিয়ার কমিশন তৈরি হলো। 1953 সালের আগস্ট মাসে 311 পৃষ্ঠার সুপারিশ জমা দিলেন। 170টি সুপারিশ নিয়ে সভাপতি ডক্টর লক্ষণ মুদালিয়ার, সম্পাদক এন বোস, মোট সদস্য 9 জন, ভারতীয় 2 জন, বিদেশি হচ্ছে 7 জন। এটুকু ক্লিয়ার হলো। এবারে যেটা আসলো, কমিশনের বিচার্য বিষয় কি ছিল, মানে কি কি করবে। কমিশনকে কিন্তু বলে দেওয়া হলো যে আপনাদের দায়িত্ব হবে এই 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 বিষয়গুলো দেখা। এবার কোন কোন বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছিল, সরকার তাদেরকে কোন কোন বিষয়ের গুরুত্ব দিতে বলেছে। প্রথমত যেটা বলেছে, তোমার যে মাধ্যমিক শিক্ষার প্রচলিত শিক্ষার ত্রুটিগুলোকে খুঁজে বের করতে হবে। যে মাধ্যমিক শিক্ষার যে উন্নতি হচ্ছে না, তার কারণ কি, সেই ত্রুটি উল্লেখ করতে হবে। তারপরে বলা হলো মাধ্যমিক শিক্ষার লক্ষ্য কি হবে, বিদ্যালয়ের ধারণা কি হবে, মানে নতুন বিদ্যালয়ের ধারণা। তারপরে বলা হচ্ছে শিক্ষার কাঠামোটা কোন ভাবে করলে ভালো হয়। এই রকম আরো কিন্তু বেশ কিছু বিষয়ের কথা বলা হয়েছে। এই মোটামুটি বিচার্য বিষয়গুলো এইভাবে বলা আছে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে বুনিয়াদী শিক্ষার সাথে এর একটা কি করে সম্পর্ক স্থাপন করা যায়। সাধারণ শিক্ষার বুনিয়াদী শিক্ষা দুটো প্রচলিত ছিল, যে বুনিয়াদী শিক্ষাকে সাধারণ শিক্ষা সমমানে আনা যায় কিনা, এক করা যায় কিনা, এটা নিয়ে একটা কিছু সুপারিশ, এবং বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়গুলির মধ্যে একটা কি করে সম্পর্ক স্থাপন করা যায়। অর্থাৎ এক কথায় প্রচলিত মাধ্যমিক শিক্ষার ত্রুটিগুলো আগে খুঁজে বের করে আমাদের মাধ্যমিক শিক্ষার লক্ষ্য কাঠামো কি হবে, বিদ্যালয়গুলো কেমন হবে, বুনিয়াদী শিক্ষার বা সাধারণ শিক্ষার তফাৎ ঘুচিয়ে কি করে একত্রিত করা যায়, ইত্যাদি বিভিন্ন বিষয় কমিশনকে সুপারিশ করার কথা, মানে দেখার কথা বলা হয়েছে। এই হলো, আমি খুব ডিটেলস এইগুলো গেলে একটা ক্লাসে সম্ভব নয়, বুঝতেই পারছো সময় কম, সমস্ত বিষয়গুলো টাচ করার চেষ্টা করছি আবার একটা ক্লাসের মধ্যেই। এই জন্য এইগুলোকে খুব ডিটেলস যাচ্ছে, কিন্তু ইম্পর্টেন্ট জিনিস কিছু আমরা বাদ দেবো না। এবার প্রথমেই কমিশন যেটা প্রচলিত মাধ্যমিক শিক্ষার তোমার যে ত্রুটিগুলো বলল, প্রচলিত শিক্ষার ত্রুটি, যে বর্তমানে আমাদের দেশে, বর্তমান বলতে কিন্তু 2025 ভাবলে হবে না, 1952-53 সালে সেই সময় প্রচলিত মাধ্যমিক শিক্ষার বেশ কিছু ত্রুটির কথা কমিশন বলেছেন। তার মধ্যে প্রথম কি খুঁজে বের করে প্রথমেই বললেন, বাস্তবের সাথে সম্পর্কহীন। বলছে আমাদের দেশে সেই সময়ে যে প্রাথমিক শিক্ষা চলছে তার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ কতগুলো থিওরিটিক্যাল তাত্ত্বিক বিষয় শুধুমাত্র জোর করে শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে, যে বিষয়গুলির সাথে বাস্তবের সম্পর্ক নাই। ফলে এই শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা বাস্তবে যে তার কোনো মূল্য পাচ্ছে না, না একটা ভালো চাকরি পাচ্ছে, না তাদের ব্যবহারিক জীবনে কাজে লাগছে। এই শিক্ষার এই জন্য মাধ্যমিক শিক্ষা সম্পর্কে সাধারণ মানুষের উৎসাহ বা আগ্রহ দিন দিন কমছে। এইটা একটা প্রধান কারণ। সেকেন্ড যেটা কমিশন বললেন, যে পুঁথি কেন্দ্রিক, অর্থাৎ ব্যবহারিক জ্ঞানের কোনো দাম মাধ্যমিক শিক্ষায় সে সময় ছিল না, অত্যাধিক বেশি পুঁথি কেন্দ্রিক। যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে শুধুমাত্র কতগুলো বই বুঝে না বুঝে মুখস্থ করো, পরীক্ষা দাও, পাস করো, এর বাইরে যেন আর কিচ্ছু নেই শিক্ষায়। এটা তো শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য হতে পারে না। এর ফলে সাধারণ মানের শিক্ষার্থীরা কিন্তু শিক্ষার প্রতি আগ্রহ হারাচ্ছে। অনেকটা একই রকম আর একটা ত্রুটির কথা কমিশন বললেন, বৈচিত্র্যহীন, একঘেয়ামিতে ভরা শিক্ষার মধ্যে। আমরা জানি কি, আমরা শিক্ষা হবে কি বৈচিত্র্যপূর্ণ, ভ্যারাইটি থাকবে, তবে তো আমার এটা ভালো না লাগুক এটা ভালো লাগবে, এটারটা নিয়ে আমি বাকি দুটো পড়বো, এটাই তো বিষয়। বৈচিত্র্য রাখা হয় কেন, কোনো না কোনো একটা জিনিসে একঘেয়েমি চলে আসবে, আর একটা জিনিস অল্টারনেটিভ হিসেবে পাবো। কিন্তু আমাদের সে প্রচলিত মাধ্যমিক শিক্ষায় সে সময় কোনো বৈচিত্র্য ছিল না, ফলে তার প্রতি আগ্রহ থাকার কথা না। ত্রুটিপূর্ণ বা নিষ্প্রাণ পদ্ধতি, আমি পুরোটা লিখলাম না, শুধু পদ্ধতি কথাটা লিখলাম। কমিশন বলেছেন যে পদ্ধতি বা মেথডে, টিচিং মেথড যেটা, সেই যে পদ্ধতিতে শেখানো হচ্ছে সেই পদ্ধতিটাই তো ত্রুটিপূর্ণ। সেই লেকচার পদ্ধতি, শিক্ষক আসছেন বোঝাচ্ছেন, না পারলে পেটাচ্ছেন চলে যাচ্ছেন,
এর বাইরে যে আধুনিক কালে বিভিন্ন সাইকোলজি বেস যে সমস্ত মেথড গুলো উঠে এসছে বা বিভিন্ন প্র্যাকটিক্যাল মেথড গুলো হয়েছে, সেইগুলো কিন্তু আমাদের দেশের মাধ্যমিক শিক্ষায় অ্যাপ্লাই করা হচ্ছে না। যার ফলে কি হচ্ছে না, যার ফলে তোমার যে শিক্ষা ধীরে 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 নিষ্প্রাণ হয়ে যাচ্ছে। তারপরে নেক্সট হচ্ছে মাতৃভাষা। মানে শুধু মাতৃভাষা কমিশন বলেনি, আমি লিখলাম মানে মাতৃভাষা অবহেলিত। মুদালির কমিশন যেটা সুপারিশ করছে যে আমাদের এই যে শিক্ষায় মাতৃভাষাকে অবহেলিত করা হচ্ছে, কারণ সেই যে ব্রিটিশদের লেজ ধরে আছি আমরা, ইংরেজিকে এতটা প্রাধান্য দেওয়া হচ্ছে মাধ্যমিক স্তরে যে মাতৃভাষা অবহেলিত থাকছে। যার ফলে সাধারণ মানের শিক্ষার্থীরা কিন্তু যে বিষয়টা তুমি ভাবো তো, আমি এই যে এডুকেশন যে বিষয়টা বাংলায় পড়ছি, সহজে পড়তে পারছি, বোঝাতে পারছি, তোমরা হয়তো বুঝতে পারছো, যারা আমার মতন ইংরেজিতে হয়তো দুর্বল হবে তাদের পক্ষে এই জিনিসটাই যদি ইংরেজিতে আবার পড়তে যা যে কোনো হোক মানুষই হোক, একই জিনিস আমাকে ইংরেজিতে পড়ে আমাকে বুঝতে হচ্ছে, কিন্তু বাংলায়, আমি বাঙালি, দেখো ব্যাপারটা বোঝো। তুমি ইংরেজিতে ভাবতে পারো না, কিন্তু তুমি যতই ইংরেজি দক্ষ হও, ইংরেজিতে তুমি কল্পনা করতে পারো না। তোমাকে কল্পনা করার সময় তোমার বাংলাতে কল্পনা করতে হয়, ভাবনার সময় তোমার সে মনের ভাবটা বাংলাতে আসে। ফলে এইটা একবার ইংরেজিতে ট্রান্সলেট করে পড়বো, তার বাংলা অর্থ করে আমি মনে রাখবো, তাহলে লাভ কি? যেটা করে আজকে চায়না জাপান ডেভেলপ করে গেল, ওরা ইংরেজির পেছনে জোর দিচ্ছে না। দেখবে ওদের প্রধানমন্ত্রী আসে চাইনিজ কানে ট্রান্সলেটর লাগিয়ে, আমাদের রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন দেখবে কানে একটা ট্রান্সলেটর লাগে, অর্থাৎ আমি ওরা যে ভাষা সিলেক্ট করবে, আমি হিন্দিতে বলবো বা ইংরেজিতে বলবো, ওর কানে ওটা চাইনিজ হয়ে পৌঁছাবে। ওর ইংরেজি শেখার পেছনে সময় নষ্ট করছে না তো ছেলেরা। ইংরেজি জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ এটা ইন্টারন্যাশনাল, এটা কমিউনিকেট করা যায়, এটুকুই। এর বেশি কেন জোর দিতে হবে, তুমি এটা বোঝো তো। ইংরেজি জানি না মানেই অশিক্ষিত, অন্য ভাষায় তোমার যত দক্ষতা হবে, এই ধারণাটা ব্রিটিশ আমাদের মধ্যে পুঁতে দিয়ে গেছে, সেটা চলছে। কমিশন কিন্তু সেটাই বলছে, শিক্ষার মাধ্যম ইংরেজি করতে যে আমাদের শিক্ষার 12টা বেজে গেছে। এইটা নেক্সট বলছে পরীক্ষা ব্যবস্থা। এই পরীক্ষা ব্যবস্থা তৎকালীন সময়ে কি ছিল? পরীক্ষা ব্যবস্থা ছিল, এখনো তৎকালীনের কথা বলে লাভ কি, বলছে সম্পূর্ণ হচ্ছে রচনাধর্মী পরীক্ষার কথা পরীক্ষা ছিল, এবং ষান্মাসিক টাসিক এই সমস্ত নিয়ে বার্ষিক পরীক্ষার একটা ইন্টারনাল পরীক্ষার ব্যাপার নেই, এক্সটার্নাল পরীক্ষার উপরই গুরুত্ব দেওয়া, বহির পরীক্ষা বোর্ডের পরীক্ষার উপরে গুরুত্ব দেওয়া হতো। ফলে ধারাবাহিক মূল্যায়নের ব্যবস্থা নাই। এই মূল্যায়ন ব্যবস্থাটাও হচ্ছে তোমার যে একটি বড় সমস্যা। আর নেক্সট হচ্ছে আর্থিক সমস্যা। আর্থিক সমস্যা দুই দিক থেকে, এক মাধ্যমিক বিদ্যালয়গুলো আর্থিক সংস্থানের সমস্যা আছে, দ্বিতীয়ত হচ্ছে অনেক শিক্ষার্থী যে তাদের আর্থিক কারণে তারা যে সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারছে না। এই সমস্ত সমস্যাগুলো তুলে ধরেই কমিশন তার সুপারিশের দিকে এবারে কিন্তু এগিয়েছে। যে কি কি সুপারিশ করেছেন এবার আমরা সেগুলো একটা একটা করে আলোচনা করবো। 10টা 12টা সুপারিশ অন্তত আমরা দেখব। সুপারিশগুলোর মধ্যে প্রথমে যেটা আমরা দেখব, শিক্ষার লক্ষ্য। 1 নম্বর কমিশন যেটা সুপারিশ করেছেন সেটা হচ্ছে শিক্ষার লক্ষ্য। শিক্ষার লক্ষ্য বলতে কোন শিক্ষার লক্ষ্য আমরা বুঝবো? মাধ্যমিক শিক্ষার লক্ষ্য। কমিশন বলেছে যে মাধ্যমিক শিক্ষার, আমাদের দেশে মাধ্যমিক শিক্ষার লক্ষ্যগুলো আলোচনা করেছে। মাধ্যমিক শিক্ষার লক্ষ্য কি হবে? বলছে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য প্রথম কথা হবে নাগরিকতার প্রশিক্ষণ। অর্থাৎ যারা আজকে মাধ্যমিক শিক্ষার্থী তারাই তো ভবিষ্যতের যোগ্য নাগরিক হবে, তারা নাগরিক হয়ে উঠবে। অর্থাৎ তাদের নাগরিক হতে যে তারা যাতে যোগ্যতা সম্পন্ন নাগরিক হয়, তাদের দায়িত্ব সম্পর্কে জানে, তাদের কর্তব্য সম্পর্কে জানে, তাদের অধিকার সম্পর্কে জানে। এটা যদি না জানে, তারা শুধুমাত্র ভোটের লাইনে দাঁড়াবে আর ভোট দেবে, এটাই গণতন্ত্র বলে চলে আসবে, এইটা করলে হবে না। আমাকে এটা দাও সেটা দাও শুধু করলে হবে না, আমার ডিউটিগুলো আমাকে পালন করতে হবে। আবার শুধু ডিউটি পালন করব, আমি ফিডব্যাক কিছু পাবো না, সেটাও কখনো হতে পারে না। এই সমস্ত বিষয়গুলো তাকে জানিয়ে একটা যোগ্য নাগরিক করে তোলা হবে মাধ্যমিক শিক্ষার অন্যতম একটি লক্ষ্য। নেক্সট বলেছে চারিত্রিক বিকাশ। কমিশন বলেছে চরিত্রের উন্নতি হলেই একটা মানুষের প্রকৃত মানুষ হয়ে ওঠার সম্ভাবনা বাড়ে। ফলে তিনি বলবে, কমিশন সুপারিশ করেছেন যে মাধ্যমিক শিক্ষার অন্যতম লক্ষ্য হবে বিভিন্নভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শিক্ষার্থীদের চারিত্রিক ক্যারেক্টার যে মোরাল যে দিকগুলো আছে সেইগুলো ডেভেলপ করে তাকে একটা আদর্শ মানুষ হিসেবে যাতে তাকে তোমার যে গড়ে তোলা যায়। নেক্সট, এইগুলো হলেই কি হবে? দেশের জাতীয় সম্পদ বৃদ্ধি পাবে বা উন্নতি হবে। দেশের জাতীয় সম্পদ দুই রকম, আগে একটা ক্লাসে বলেছিলাম যে আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানব সম্পদ, অর্থাৎ হিউম্যান রিসোর্স। আমাদের দেশ এখন বিশ্বের 1 নম্বর জনসংখ্যায়, এটাই দেখো পৃথিবীর বিভিন্ন দেশে ভারত মানুষ পাঠাচ্ছে। আমাদের এখানে মাঝে মধ্যে প্রচারে চলুন যাই ইসরায়েল, দুবাই, কাতার, অমুক জায়গায়। আনস্কিল্ড
লেবার গুলো সেখানে যাচ্ছে, এখানে যে লেবার রাজমিস্ত্রি লেবার গুলো দিনে 300 টাকা 400 টাকা পাচ্ছে, সেখানে যে 2000 1000 টাকা পাচ্ছে। এইটাই হচ্ছে কারণ, ওই দেশে এই কাজ করার মতো লোক নাই, আমার আনস্কিল মানুষও যে ওখানে ইনকাম করছে। ব্যাপারটা এইরকম। অর্থাৎ মানব সম্পদকে এবার যদি তাকে স্কিল করে তোলা যায়, দক্ষতা যদি করে তোলা যায়, তাহলে ভাবো আমেরিকায় চলে যাও, একটা বড় শতাংশ ভারতীয় ইউরোপের দেশগুলো, আমেরিকা রাষ্ট্রপতির যে মেডিকেল টিম এর আগে ছিল 18 জন ডাক্তার, 13 জন ভারতীয়। এটা হচ্ছে স্কিল্ড। বড় বড় পোস্টে দেখো ভারতীয় বসে সুন্দর পিচাই থেকে, কারণ ভারতের মানব সম্পদ আছে। ঠিক এইটাই মানব সম্পদকে বলেছে মাধ্যমিক শিক্ষা কি করবে, তোমার যে মানব সম্পদ এবং ভারতের অন্যান্য যে সম্পদ, মানুষ যদি সঠিকভাবে অন্য সম্পদের ব্যবহার করতে পারে তবেই সেটা সম্পদ হবে। এর উন্নতি করা হবে মাধ্যমিক শিক্ষার অন্যতম কি একটি লক্ষ্য। তারপরে হচ্ছে নেতৃত্বের প্রশিক্ষণ, এটা রাধাকৃষ্ণন কমিশনেও কিন্তু আমরা পড়েছি। নেতৃত্বের প্রশিক্ষণ, দেশের যে কোনো কিছুর পরিচালনার জন্য যোগ্য নেতৃত্বের প্রয়োজন। নেতা মানে কিন্তু ওই তোমার যে সেই কোন মেডিকেল কলেজে একটা দুর্ঘটনা ঘটে, মেডিকেল কলেজ বললাম কেন, তোমার যেই কলকাতার একটি ল কলেজে চেতলার, ওখানেও নাকি একজন লিডার ছিলেন, যে দলের হোক সেটা বড় কথা নয়, এই ধরনের নেতা নয়। বা কেউ আমার হকের চাকরি চুরি করে দিয়ে 50 কোটি টাকা জমিয়ে রেখেছে, সেও আমার নেতা নয়। বা কেউ ধর্মের নামে রাজনীতি করেছে, সেও আমার নেতা নয়। সোজা হিসাব, যে দলেরই হন তিনি। আমি বারবার বলেছি, সব রাজনৈতিক দল ভালো, খারাপ একমাত্র আমরা, সব নেতা ভালো। নেতা হতে হবে লিডারশিপ, এখন বিভিন্ন জায়গায় কোর্স করানো হয় লিডারশিপ ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট, অর্থাৎ একটা জায়গাকে কি করতে ম্যানেজ করবে। দেশ পরিচালনায় শুধু নেতার কাজ নয়, রাজনৈতিক দল চালনায় নেতার কাজ নয়, যে কোনো একটা জায়গার একটা দল, একটা টিম, একটা কাজকে সঠিকভাবে পরিচালনা করতে গেলে যোগ্য নেতৃত্বের প্রয়োজন। সেই নেতৃত্বের প্রশিক্ষণ দেওয়া হবে মাধ্যমিক শিক্ষার একটা অন্যতম লক্ষ্য। তারপরে আরো অনেক আছে, আর বেশি বলছি না। দায়িত্ববোধ জাগ্রত, বলতে গেলে অন্তত 10-12টা বলতে হবে, আর যাচ্ছে না। দায়িত্ববোধ, প্রত্যেকের যে, শুধু আমরা অধিকারটুকু নিজের বুঝি অনেক সময়, যে আমি কেন এটা পেলাম না, আমি ওটা কেন পেলাম না, এটা কেন হলো না, সেটা কেন হলো না, এইটা বলি। কিন্তু আমরা কখনো ভেবে দেখেছি আমার ডিউটিটা আমি পালন করেছি কিনা, আমার কি কি ডিউটি ছিল, এইটা অনেক ক্ষেত্রে আমরা ভেবে দেখি না। সেটাই কমিশন বলেছে যে তাদের দায়িত্ববোধ জাগ্রত করে। লাস্ট আর একটা বলে ছেড়ে দিচ্ছি, সৃজনশীলতার বিকাশ। আগে বলেছি আমি সৃজনশীলতা, তোমরাও জানো সৃজনশীলতা মানে, বাঙালি ইংরেজি ভালো বোঝে, ক্রিয়েটিভিটি। সৃজন না বুঝলে আমরা ক্রিয়েটিভ, আমি ক্লাসেও এটা খুব বলি কথাটা, যে ক্রিয়েটিভ বলে দেখবা সহজেই বুঝে যাবো। সৃজন বলে অর্থাৎ ক্রিয়েট করা, সৃষ্টি করা, কোনো কিছু নতুন কিছু সৃষ্টি করার দক্ষতাই সৃজনশীলতা। নতুন কিছু ক্রিয়েট করার যে এবিলিটি, সেটাই হচ্ছে ক্রিয়েটিভিটি। অর্থাৎ একটা ভাঙা কাপ ফেলে দিচ্ছি, কেউ দেখবা সেটাকে এত সুন্দর ডিজাইন করে একটা শো পিস বানিয়ে ফেলছে, দিস ইজ ক্রিয়েটিভিটি। এটাই সৃজনশীলতা, নতুন কিছু সৃষ্টি করার দক্ষতা। অনেক শিক্ষার্থীর মধ্যে বা প্রতি শিক্ষার্থীর মধ্যে, কারোর মধ্যে কম বাবা কিছু শিক্ষার্থীর মধ্যে খুব বেশি পরিমাণ সৃজনশীলতা সুপ্ত হিজের অবস্থায় আছে। মাধ্যমিক শিক্ষা কি করবে, বিভিন্ন রকম সুযোগ দানের মধ্যে দিয়ে তার এই সৃজনশীল গুণগুলোকে বাইরে নিয়ে আসবে। এই হলো মাধ্যমিক শিক্ষার লক্ষ্য। দেখো অ্যাকচুয়ালি লক্ষ্যটাই একটা ক্লাস হয়, কিন্তু সেটা তো সম্ভব নয়, এখন আমাদের সে সময় নাই, পরবর্তী সময় দেখা যাবে। এবার আসছে আমরা কাঠামো, খুব ইম্পর্টেন্ট এটাও, কিন্তু কাঠামোটা খুব ভালো করে বুঝতে হবে কিন্তু আমাদের। মাধ্যমিক শিক্ষার কাঠামো 2 নম্বরে, কাঠামো স্ট্রাকচার কি বলেছে কমিশন। মাধ্যমিক শিক্ষার কাঠামো বলেছেন 11 বছরের মাধ্যমিক শিক্ষা হবে, কলেজ শিক্ষার আগে অবধি, মানে প্রাথমিক মাধ্যমিক দিয়ে 11 বছর, কলেজের আগে অবধি। বলেছেন শিক্ষা হবে 4+4+3 অথবা 5+3+3 = 11 বছর। জানি যারা বিষয়টা জানো তারা সহজে বুঝতে পারছো। কোনো কারণে কারো জানো, তোমরা সবাই এডুকেশন এক্সপার্ট, তোমরা কোনো কারণে তোমাদের যদি একটু মানে এই মুহূর্তে মেমোরিতে না থাকে, সেক্ষেত্রে বুঝতে অসুবিধা, আমি ডিটেলস আসবো। 4+4+3 কত হচ্ছে 11, 5+3+3 কত হচ্ছে 11, টোটাল মাধ্যমিক শিক্ষা হবে 11 বছরের। তার কাঠামোটা, এই মাধ্যমিক মানে কিন্তু 11 বছর ধরে মাধ্যমিক করবে তা নয়, প্রাথমিক আর মাধ্যমিক মিলে, ঠিক আছে। কিরকম কাঠামোটা আমরা এখানে একটু আলোচনা যদি করি, তাহলেই বুঝবো যে আমাদের কি বলেছে। কাঠামোটা আমি আর ছক করছি না। প্রথম হচ্ছে বলেছে শিক্ষার স্তর গেল প্রথমে, ঠিক আছে।
তারপরে হচ্ছে তোমার সময়কাল, শ্রেণী, আর ধরে নাও বয়স। ওকে, কাঠামোটা আমরা বিস্তারিত দেখে নেব এখানে। একদম সহজ বিষয়, মনে না রাখার মতন কিছু কিন্তু নেই। প্রথমে কমিশন দুটো স্তরে ধরো বলছে। প্রথমে বলছে প্রাথমিক, আমি পরে সরে যাচ্ছি, এখান থেকে সরে তো এখন লেখা সম্ভব নয়। প্রাথমিক শিক্ষা বলেছে 4 বছর অথবা 5 বছর, দুটোকে মিলিয়ে। এটা হয় এটা মানতে হবে না, এটা বলছে প্রাথমিক শিক্ষা হয় 4 বছর হবে, নয় 5 বছর হবে। সময়কাল কত সময় ধরে। শ্রেণী তাহলে কি হবে, 1 থেকে শুরু করে বলছে হয় 4 অথবা 5, অর্থাৎ সে সময় কিছু বিদ্যালয় ছিল 4 পর্যন্ত প্রাথমিক, আর বুনিয়াদী স্কুলগুলো আবার 5 পর্যন্ত। তাই বলছে যদি 1 থেকে 4 অবধি পড়ে তারা কয় বছর পড়বে, 4 বছর। কেউ যদি 1 থেকে 5 অবধি পড়ে তাহলে পড়বে 5 বছর। তাহলে বয়স তাহলে মোটামুটি কত হবে, 6 বছর থেকে শিক্ষা শুরু হচ্ছে 1 এ, তাহলে যদি 4 অবধি পড়ে 10 বছর, 5 অবধি পড়লে 11 বছর। ব্যাস, প্রাথমিক শিক্ষা এখানেই শেষে। প্রাথমিক শিক্ষাকে তোমার যে আরেকটা নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি নিম্ন বুনিয়াদী, প্রাথমিক বা নিম্ন বুনিয়াদী। ওকে, এইবার যেটা আসছে শিক্ষার স্তরে, এখানে আমরা ভাগ করব না প্রকৃতি বলে, আমি ডাইরেক্ট মাধ্যমিক শিক্ষা তাকে দুটো ভাগ করে দিচ্ছি। ওকে, দুই হচ্ছে মাধ্যমিক শিক্ষা। মাধ্যমিক শিক্ষার দুটো ভাগ, এ হচ্ছে নিম্ন মাধ্যমিক বা উচ্চ বুনিয়াদী। আমি সরে যাচ্ছি একটু পরে, দাঁড়াও। নিম্ন মাধ্যমিক, মাধ্যমিকের দুটো ভাগ। প্রথমে এ নম্বর বললাম নিম্ন মাধ্যমিক বা উচ্চ বুনিয়াদী। দেখো এই আমাদের এইটা মিটে গেছে, তো এটার 4 এই যেখানে নিয়ে নিয়েছি, অথবা এটার 5 নিয়ে নিয়েছি। এবার তাহলে হয় 4 নয় 3, ছোট সংখ্যাটাকে আমরা আগে বসাবো। তাহলে নিম্ন বুনিয়াদী হবে 3 বছরের অথবা 4 বছর। 3 বছর কাদের জন্য, যারা এখানে 5 বছর পড়ে আসছে তারা পড়বে 3 বছর, তাহলে 5 আর 3 সবারই 8 হলো। যারা এখানে 4 বছর পড়ে এসছে তারা পড়বে এখানে 4 বছর। তাহলে দেখো এভারেজ সবারই কিন্তু 8 বছর কি হয়ে গেল, পূরণ হয়ে গেল। তাহলে এই ক্লাসটা কি হবে, 5 অথবা 6 থেকে 8 পর্যন্ত। কেন 5 অথবা 6 থেকে, এখানে যে 4 এ পড়েছিল সে তো এখানে 5 এ ভর্তি হবে, এখানে যে 5 পড়েছিল তার তো 5 পড়ার দরকার নেই, সে 6 এ ভর্তি হবে 8 পর্যন্ত। তাহলে 5 6 7 8 4 বছর। যে 5 এ ভর্তি হয়েছে আর যে 6 এ ভর্তি হয়েছে 6 7 8, তার জন্য 3 বছর। ক্লিয়ার? তাহলে বয়সটা কি হবে, 10 বা 11 থেকে মোটামুটি 14 বছর 15 বছর। এই দেখো এটা গেল কি নিম্ন মাধ্যমিক। এবার এটার মাধ্যমিকের দুটো ভাগ হচ্ছে উচ্চ মাধ্যমিক, লাস্টেরটা। উচ্চ মাধ্যমিকে কিন্তু কমিশন আর কোনো ভাগ করেনি। দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমটা গেছে এই 4 গেল এই যে এখানে, অথবা এই 3 গেল এই যে এখানে, বাকি রইল দেখো লাস্টেরটা কিন্তু দু ক্ষেত্রেই 3 3 বলেছে, 3 বছর। 5 আর 3 এ 8 বছর, অথবা 4 আর 4 এ 8 বছর, বাকি রইল আর 3 বছর। এই যে উচ্চ মাধ্যমিক সব ক্ষেত্রেই বলেছে 3 বছর। উচ্চ মাধ্যমিক কত বছর, 3 বছরের। 9 থেকে 11 বয়স হবে মোটামুটি 14 বা 15 থেকে 17 বছর বয়স পর্যন্ত। ব্যাস, এই হলো মাধ্যমিক শিক্ষার কাঠামো। অনেক প্রশ্ন এখন আছে, আমি উত্তর দিচ্ছি। তাহলে কি বললাম, কাঠামোটা কি রকম হবে বলেছি, কাঠামোটা হবে 11 বছরের শিক্ষা প্রাথমিক দিয়ে, 4 যোগ 4 যোগ 3 অথবা 5 যোগ 3 যোগ 3। এই 4 বা 5 বছরের প্রাথমিক শিক্ষা 1 থেকে 4 বা 5। এই 4 অথবা 3 বছরের হচ্ছে নিম্ন মাধ্যমিক বা উচ্চ বুনিয়াদী শিক্ষায় 3 বা 4, এই যে বলেছি 5 বা 6 থেকে 8 পর্যন্ত। আর লাস্ট 3 বছর দুটোর ক্ষেত্রেই এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক। তাহলে উচ্চ মাধ্যমিক শিক্ষা শুরু হচ্ছে মুদালিয়ার কমিশনের মতে কোন ক্লাস থেকে, 9 থেকে, 11 থেকে নয় কিন্তু। এইবার এখানে যেটা বলা হলো যে এতদিন তো, তাহলে আমি একটু মুছে দিই, নালে কিন্তু এই স্ট্রাকচারটা থাক। এতদিন যেটা ছিল আমাদের দেশে তো ইন্টারমিডিয়েট স্কুল চালু ছিল অনেক আগের থেকেই। সেইগুলোর কি হবে, অর্থাৎ ইন্টারমিডিয়েট স্কুলগুলো তো কিছু স্কুল আছে 10 পর্যন্ত পড়ানো, তারপরে 2 বছরের ইন্টারমিডিয়েট কোর্স করে তারপরে ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায়, মানে কলেজ বিশ্ববিদ্যালয়। তাহলে ইন্টারমিডিয়েট কোর্স কি হবে, কমিশন বলে হটাও শ্রাবণ কি ঘটা, इंटरमीडिएट हटा दो। तो हटा दो तो कैसे हटा दो, বলছে যে 10 ক্লাস যুক্ত অর্থাৎ 10 পর্যন্ত স্কুল আছে, এইখানে 1 বছর জুড়ে দাও, তাহলে হয়ে গেল 11 বছর শিক্ষা। আমরা তো সেটাই চেয়েছিলাম।
বলছে আর তাহলে আরেক বছর, বলছে আরেক বছর ইউনিভার্সিটিতে জুড়ে দাও। ইউনিভার্সিটির শিক্ষা, কলেজ শিক্ষা এতদিন 2 বছরের ছিল, পাস কোর্স অনার, এটাকে 3 বছর করে দাও। ঝামেলা হঠাৎ এই সুপারিশ কিন্তু কমিশন কি করলো। তাহলে ইন্টারমিডিয়েট কোর্স তুলে দেওয়ার কথা কোন কমিশন সুপারিশ করেছিল? মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন। আর কি বলে, দশম শ্রেণীযুক্ত যে বিদ্যালয়গুলো আছে, অর্থাৎ 10 পর্যন্ত যে স্কুলগুলো আছে, সেই স্কুলগুলোতে কি করতে হবে না, সেই স্কুলগুলোতে আরো একটা শ্রেণী যুক্ত করতে হবে। যদি না করা যায় তাহলে সেই স্কুলের ছেলেগুলো কোথায় যাবে? বলছে তাহলে যেখানে 1 বছর বেশি পড়ানো যায় তারা না 11 বছর পড়ে আসলো, আর যারা দশম শ্রেণীযুক্ত স্কুলে পড়ে তারা তাহলে কলেজে কি করে ভর্তি হবে? তো মহা সমস্যা। বলছে তাদের জন্য 1 বছরের ইন্টারমিডিয়েটস এর আদলে একটা কোর্স থাকবে, সেই কোর্সটার নাম হচ্ছে পিইউ, প্রি ইউনিভার্সিটি, প্রাক বিশ্ববিদ্যালয় স্তর, প্রি ইউনিভার্সিটি। এই 1 বছরের প্রি ইউনিভার্সিটি স্টেজকাল কত বছরের হবে? 1 বছরের। এই কোর্সটা করলে তাহলে তার 11 বছরের শিক্ষা হয়ে গেল, 10 ছিল 1 হয়ে গেল, এবার সে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে। এই হলো মোটামুটি তোমার যে কাঠামো। এবার আসবো আমরা খুব ইম্পর্টেন্ট পাঠ্যক্রম। আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে আগে রাখবার চেষ্টা করছি, ঠিক আছে? এবার থার্ড পয়েন্ট কি আসছে? পাঠ্যক্রম। এটাও কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। এখান থেকে কোনো একটা প্রশ্ন আমরা হয়তো পাবো, গ্যারান্টি আমি দিতে পারি না, কিন্তু চান্স আছে। পাঠ্যক্রম, মাধ্যমিক কমিশন কিন্তু প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম নিয়ে কিছু বলেনি। পাঠ্যক্রম নিয়ে কোথাও বলেছে, এক হচ্ছে তোমার যে মাধ্যমিকে, প্রথমে হচ্ছে নিম্ন মাধ্যমিক 5 বা 6 থেকে 8 পর্যন্ত হচ্ছে নিম্ন মাধ্যমিকের পাঠ্যক্রমের কথা কমিশন বলছে এখানে শিক্ষার্থীরা মাতৃভাষা শিখবে, গণিত শিখবে, সাধারণ বিজ্ঞান, ঠিক আছে, অর্থনীতির সাধারণ পাঠ, সমাজবিদ্যা, হস্তশিল্প, খেলাধুলা প্রভৃতি বিষয় থাকবে। কমন পাঠ্যক্রম, এখানে কোনো আলাদা নেই, সবার একই রকম বিষয় থাকবে, ঠিক আছে? একই রকম বিষয় থাকবে, এক্ষেত্রে কিন্তু কোনো কি আসবে না, কোনো ভেদাভেদ, কোনো তফাৎ এইগুলো কিন্তু এক্ষেত্রে আসবে না। এবার যেটা আসছে উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রম, এখানেই কিন্তু মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা এবার আমরা পাবো। কমিশন এবার কি বলছে, উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রম কিন্তু তফাৎ হয়ে যাবে। নিম্ন মাধ্যমিকের গেল, এবার উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে কমিশন দুটো ভাগ করেছেন। আবার কি কি? এ বলেছেন আবশ্যিক, আবশ্যিক অর্থাৎ যেটা অবশ্যই কম্পালসারি। উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে কোন ক্লাস থেকে বলেছিলাম? 9 থেকে 11, 3 বছরের। এই আবশ্যিক বিষয়টাকে বলা হচ্ছে কোর সাবজেক্ট, কোর কারিকুলাম। এটা কিন্তু আসতে পারে, কোর কারিকুলাম কি বা কোন কমিশন বলেছে? মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন কোর কারিকুলামের কথা বলেছে। কোর কারিকুলাম মানে আবশ্যিক, কম্পালসারি। এটা সবাই, যেমন আমার উচ্চ মাধ্যমিকে স্ট্রিম আছে, আর্টস, সায়েন্স, কমার্স, যাই পড়ি না কেন, কিন্তু তোমাকে দুটো ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তো আমরা যেমন পড়ছি বাংলা, অন্য ছেলেরা যাদের মাতৃভাষা যেটা সেটা শিখবে, আর ইংলিশ, তাকে কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজ সবার জন্য। এটা আর্টস, সায়েন্স, কমার্স যে স্ট্রিমেই যাও তুমি। ঠিক তেমন কতগুলো বিষয়ের কথা বলেছি, শুধু ভাষা নয়, ভাষার বাইরেও, সেটা হচ্ছে কোর কারিকুলাম। এখানে ভাষার কি কি থাকতে হবে তার মধ্যে বলছে ভাষা, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, একটি প্রাচীন ভারতীয় ভাষা এবং ইংরাজি, এর মধ্যে যে কোনো দুটি ভাষা অল্টারনেটিভ করে শিখলেও কিন্তু হবে। আর কি কি থাকবে কোর কারিকুলামের মধ্যে? বলছে সমাজ বিজ্ঞান মাস্ট, এটা সবার জন্য থাকবে, ঠিক আছে? তাহলে ভাষা থাকবে, সমাজবিদ্যা থাকবে, আর সাধারণ গণিত, সাধারণ বিজ্ঞান, আর হচ্ছে তোমার যে গণিত মাস্ট, মানে এইগুলো কি, এইগুলো সবার জন্য। আর যে কোনো একটি হস্তশিল্প বা হাতের কাজ শিখবে তারা। এইটা ছিল তাহলে কোর কারিকুলাম। তাহলে কোর কারিকুলামের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নিম্নোক্ত কোন বিষয়টি? এর মধ্যে থেকে যে কোনো একটা অপশনে থাকলে সেটাই হবে কোর কারিকুলাম। তাহলে কোর কারিকুলাম হচ্ছে আবশ্যিক, বুঝতে পেরেছি? উচ্চ মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক তো আগে মিটে গেছে, উচ্চ মাধ্যমিকে প্রথমে আবশ্যিক বলে দিল। এইবার 2 নম্বরে যেটা বলছে ঐচ্ছিক, ঐচ্ছিক ইলেকটিভ। আমার ইচ্ছা অনুযায়ী আমি কি করব, আমি নির্বাচন করতে পারবো। এই ঐচ্ছিক বিষয়ে কমিশন একটা ঐতিহাসিক রেকমেন্ডেশন বা সুপারিশ করলেন।
এখানে যেটা বলেন 7 স্ট্রিম বা সপ্ত প্রবাহ, 7 স্ট্রিম বা সপ্ত প্রবাহ, ভেরি 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 ইম্পর্টেন্ট। 7 স্ট্রিম বা সপ্ত প্রবাহ কি? কমিশন বললেন উচ্চ মাধ্যমিক স্তর ঐচ্ছিক বিষয়ে 7টি প্রবাহ থাকবে। 7টি প্রবাহ, আমাদের যেমন এখন মাত্র 3টি পাই উচ্চ মাধ্যমিকে, আর্টস, কমার্স, সায়েন্স, কিন্তু কমিশনে 3টি প্রবাহ না, বলেছেন এরকম 7টি প্রবাহ থাকবে। কমন বিষয় তো পড়বে, তার সাথে এখান থেকে কি করবে, যে কোনো একটি প্রবাহ নির্বাচন করব। আমি এই যেমন আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো একটা নির্বাচন করছি 3টের থেকে, মুদালের কমিশন বলছে 7টি প্রবাহ থেকে শিক্ষার্থীরা যে কোনো একটা প্রবাহ নির্বাচন করবে, তার থেকে যে কোনো 3টি সাবজেক্ট চুজ করবে। যেমন আমরা 3টে সাবজেক্ট চুজ করি 11, 12 করেছি, তো ঠিক তেমন বলছে সব 7টা স্ট্রিম থাকবে ঐচ্ছিক বিষয়ে, সেটাকেই বলছে সপ্ত প্রবাহ বা 7 স্ট্রিম। সেখান থেকে একটি স্ট্রিম আগে নির্বাচন করব, যে আর্টস না সায়েন্স না কমার্স আমি প্রবাহের নাম আসবো, ধরো আমি নির্বাচন করলাম যে আমি আর্টস নেব, সেখান থেকে আর্টসে তো বহু সাবজেক্ট আছে, তার যে কোনো 3টে নির্বাচন করব, ঠিক আছে? একটি স্ট্রিম নির্বাচন করে তার থেকে 3টি সাবজেক্ট বা বিষয়। এই 7টা স্ট্রিমের মধ্যে কি কি থাকবে বলেছেন? মানবিক বিভাগ, নামগুলো সংক্ষেপে একবার লিখে দেব আমি। মানবিক বিভাগ, মানবিক বিভাগ বললাম, আর কি বললাম? বিজ্ঞান বিভাগ বললাম। এছাড়া আছে তোমার কারিগরি কৃষি, কারিগরি, মানবিক বিজ্ঞান, বিজ্ঞান বিভাগ, কারিগরি কৃষি, বাণিজ্য, চারুকলা, বিভিন্ন আছে। এছাড়া বাণিজ্য, চারুকলা, আর একটা হচ্ছে গার্হস্থ্যবিদ্যা। এই 7টা প্রবাহ থাকবে। এবারে মানবিক বিজ্ঞানের মধ্যে ভাষা, ইতিহাস, দর্শন, এইগুলো থাকবে মানবিক বিজ্ঞানে। বিজ্ঞান বিভাগের মধ্যে গণিত, জীববিদ্যা, পদার্থবিদ্যা, বিজ্ঞানের অন্যান্য শাখাগুলো থাকবে। কারিগরি বিদ্যার মধ্যে বিভিন্ন ধরনের হস্তশিল্প, নানান রকমের টেকনিক্যাল বিষয় থাকবে। কৃষি বিজ্ঞানের মধ্যে মৎস্য চাষ, পশুপালন, কৃষি অর্থনীতি প্রভৃতি বিষয় থাকবে। বাণিজ্যের মধ্যে বুক কিপিং, ঠিক আছে, হিসাব শাস্ত্র, বাণিজ্য বিভাগ, তোমার যে এগুলো থাকবে। চারুকলার মধ্যে আঁকা, হাতের কাজ, বিভিন্ন ধরনের ফাইন আর্টের বিষয় থাকবে। গার্হস্থ্য বিদ্যায় হোম ম্যানেজমেন্ট, তারপরে তোমার গার্হস্থ্য কৃষি, গার্হস্থ্য অর্থনীতি প্রভৃতি বিষয়গুলো থাকবে। এই 7টা প্রবাহ থেকে তাহলে শিক্ষার্থীরা একটি প্রবাহ নির্বাচন করবে, তার থেকে 3টি বিষয় নির্বাচন করবে। তাহলে পাঠ্যক্রমের দুটো ভাগ, নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিকের দুটো ভাগ কি বললাম, আবশ্যিক ঐচ্ছিক। এর বাইরে উচ্চ মাধ্যমিক আরেকটা বিষয় যেটা পড়তে হবে সেটা হচ্ছে অতিরিক্ত। যেমন আমরা এখন দেখেছি না, 4th সাবজেক্ট বা অ্যাডিশনাল সাবজেক্ট, আমাদের সময় ছিল অ্যাডিশনাল, তোমাদের সময় থেকে হয়তো তোমরাই শুনেছো 4th সাবজেক্ট। অর্থাৎ 3টি বিষয় আমি নির্বাচন করছি, এডুকেশন, পল সায়েন্স, আর দেখা গেল হিস্ট্রি নিয়েছি, তারপর একটা 4th সাবজেক্ট। ঠিক বলছে অতিরিক্ত যে বিষয়গুলো এখান থেকে নির্বাচন করেছে 3টি, তার বাইরে আমি এডুকেশন মেন সাবজেক্টও নিয়েছি, এডুকেশনকে আবার 4th সাবজেক্ট নেওয়া যায় না? ঠিক তেমনই বিষয়টা বুঝে তুমি সেভাবে জানবে, যে বিষয়গুলো আমি এখান থেকে গ্রহণ করেছি 3টি বিষয়, তার বাইরে অতিরিক্ত একটি বিষয় ঐচ্ছিক বিষয়ের অতিরিক্ত বিষয় হিসেবে শিক্ষার্থী গ্রহণ করতে পারে। চাইলে নিতেও পারে, চাইলে নাও নিতে পারে, এটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে পাঠ্যক্রম সপ্ত প্রবাহ বোঝা গেল আশা করি। 4 নম্বরে আমরা যেটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখব সেটা হচ্ছে ভাষা মাধ্যম। এটা যে কোনো শিক্ষা কমিশন বা যে কোনো শিক্ষায় অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে কি, সেই শিক্ষার ভাষাটাকে খুঁজে বের করা, কোন ভাষায় পাঠদানের কথা বলা হয়েছে সেটা খুঁজে বের করা। কমিশন উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক স্তরের শিক্ষার ভাষা মাধ্যম কি হবে তা নিয়ে কিন্তু প্রথমেই বলেছে শিক্ষার অন্যতম মাধ্যম হবে কি, মাতৃভাষা। অর্থাৎ মাতৃভাষা ছাড়া, এই মাতৃভাষা ছাড়া কোনোভাবেই যে পাঠদান বা শিক্ষাদান সম্ভব নয়, সেটা কিন্তু কমিশন প্রথমেই মেনশন করেছে যে মাধ্যমিক স্তরে মাতৃভাষাকে অবহেলা করা যাবে না। এবং আরেকটা ভালো করে এখানে বুঝবে, ত্রিভাষা বলে অনেকে গুলিয়ে ফেলার চেষ্টা করো না, বলছে সমগ্র মাধ্যমিক স্তরে, অর্থাৎ সেই যে তোমার 6 বা 5 থেকে শুরু করে সমগ্র মাধ্যমিক স্তরে সে 3টি ভাষা শিখবে, একসাথে কখনোই দুটোর বেশি না। মানে একটা ক্লাসে দুটোর বেশি ভাষা থাকবে না, কিন্তু টোটাল 6 থেকে 11 এর মধ্যে সে 3টে ভাষা পর্যায়ক্রমে শিখবে, কিন্তু একসাথে 3টে ভাষা ত্রিভাষা নীতির মতন শিখতে হবে না। এটাও একটা ট্রাই ল্যাঙ্গুয়েজ, কিন্তু 3টে ভাষা একসাথে কখনোই নয়। আর
প্রাথমিকের পর থেকেই কি হবে, প্রাথমিকের পর থেকেই ইংলিশের কিন্তু প্রচলন আস্তে আস্তে ছেলে মেয়েদের সাথে শুরু করতে হবে, না হলে পরে যে তারা আটকে উঠবে। ঠিক আছে, এবং উচ্চতর মাধ্যমিক অর্থাৎ 9 থেকে যে 11 যেখানে আমরা পড়ছি সেখানে কিন্তু দুটি ভাষা আবশ্যক, ত্রিভাষা নয়। কিন্তু টোটাল মাধ্যমিক স্তরে কটি ভাষা শিক্ষার কথা বলেছে? 3টি ভাষা। একটি শ্রেণীতে একসাথে কিন্তু দুটি ভাষার বেশি শিক্ষার্থীরা শিখবে না। নেক্সট যেটা বলবো আমরা, তোমার যে বিদ্যালয়, কমিশন একটা নতুন ধরনের বিদ্যালয়ের উপরে গুরুত্ব দিয়েছে। ঠিক আছে, কি বলেছেন? বিদ্যালয় হিসেবে বলেছেন এমন কিছু বিদ্যালয় এক্সপেরিমেন্টাল তৈরি করতে হবে যেখানে একসাথে বহু উদ্দেশ্য পূরণ করে, অর্থাৎ শব্দ প্রবাহ হিসেবে পাঠদান করা যাবে। শিক্ষার্থীরা সাধারণ শিক্ষাও দেবে, এই প্রতিষ্ঠানগুলো শিল্প কলকারখানার কাছাকাছি থাকবে, হাতে কলমের সুযোগ পাবে এবং শিক্ষার্থীরা সেই শিল্প কলকারখানায় যে প্র্যাকটিক্যাল করার সুযোগ পাবে। প্রয়োজনে একটি আইন করতে হবে যাতে এই স্কুলের শিক্ষার্থীরা যে সেই শিল্প কারখানায় ট্রেনিং নিতে পারে। সরকারকে এমন কথা বলেছে। এই ধরনের বিদ্যালয়গুলোকে বলা হয় মাল্টিপারপাস স্কুল, বহুমুখী বিদ্যালয় বা বহু উদ্দেশ্য সাধক বিদ্যালয়। বহুমুখী বিদ্যালয় বলা হয় বা বহু উদ্দেশ্য সাধক বিদ্যালয় বলা হয়। মাল্টিপারপাস স্কুলের কথা বলেছেন, মনে রাখতে হবে, কিন্তু ডিটেলসে এটা পড়ানো সম্ভব না, এটা একটা ক্লাস লাগবে, পড়াতে গেলে ঘরে দেখা যাবে। তাহলে বহুমুখী উদ্দেশ্য সাধক বিদ্যালয়ের কথা বলেছেন। তাহলে মাল্টিপারপাস স্কুলের কথা কোন কমিশন বলেছেন? মাল্টিপারপাস স্কুলের কথা বলেছেন মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন। এবার আসছে পাঠ্যপুস্তক। কমিশন বলছে পাঠ্যপুস্তক যদি ভালো না হয়, চাল যদি ভালো না হয়, ভাত ভালো হবে না। যতই রাঁধুনি এক্সপার্ট নিয়ে আসো না কেন, তুমি যতই মিনারেল ওয়াটার দিয়ে রান্না করো না কেন, ঠিক সেটা হচ্ছে পাঠ্যপুস্তক, উন্নত মানের পাঠ্যপুস্তক রচনা করতে হবে। আর কি একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করতে হবে যারা তোমার যে কি করবে, পাঠ্যপুস্তক প্রণয়ন করবে। নেক্সট 7 নম্বর হচ্ছে পাঠদান বা শিক্ষণ পদ্ধতি। কমিশন হচ্ছে পদ্ধতি, প্রচলিত পদ্ধতির কি করা হয়েছে, এখানে সমালোচনা করা হয়েছে। আমরা প্রস্তাবনার ত্রুটির মধ্যেও দেখেছি, প্রচলিত যে পদ্ধতিতে শিক্ষা দেওয়া হচ্ছে সেই পদ্ধতির কি করা হচ্ছে, সমালোচনা করা হচ্ছে এবং আধুনিক মনোবিজ্ঞান সম্মত বিষয়গুলোকে বা অ্যাপ্লাই করবার জন্য মাধ্যমিক স্তরে সুপারিশ করা হয়েছে। এই 7টা গেলে এবার নেক্সট আরেকটা খুব ইম্পর্টেন্ট সুপারিশ আছে কমিশনের, সেটা হচ্ছে পরীক্ষা বা মূল্যায়ন। মাধ্যমিক স্তরের পরীক্ষা বা মূল্যায়ন ব্যবস্থার জন্য কিন্তু প্রথমেই কমিশন কি করেছে, প্রচলিত পরীক্ষা ব্যবস্থার সমালোচনা করেছে, যেটা আমরা ত্রুটির মধ্যেও বললাম, তাই তো? সমালোচনা করে যেটা কি কি তাহলে সুপারিশ বলছে যে শুধুমাত্র ওই একটা করে বহিঃ পরীক্ষা নেওয়া হচ্ছে, মানে বোর্ডের পরীক্ষা, বোর্ড এক্সাম, এইটা নিলে হবে না। কি করতে হবে তাহলে? তার এইটা নিলে হবে না, তাহলে কোনটা নিলে হবে? বলছে ধারাবাহিক মূল্যায়নের চেষ্টা করতে হবে। ধারাবাহিক মূল্যায়ন আরেকটা খুব ইম্পর্টেন্ট, আমরা ইয়ের সময় এটা পড়াবো, তোমরা সবাই অনেকেই বলছে টপিকটা পড়াতে খুব ইম্পর্টেন্ট, ওটাও পড়াবো। মূল্যায়ন যেটা আছে নীতি কৌশল সেখানে আছে, বলছে বড় প্রশ্ন যেটা আছে রচনাধর্মী, সাবজেক্টিভ যাতে না হয়, রচনাধর্মী প্রশ্ন বাদ করতে হবে। তাহলে তার বদলে কি করতে হবে? নৈর্ব্যক্তিক অবজেক্টিভ কোশ্চেনের মধ্যে পরীক্ষা নিতে হবে। রচনাধর্মীর বদলে অবজেক্টিভ নৈর্ব্যক্তিক প্রশ্ন যতটা সম্ভব করার সেটা করতে হবে। আর একটা যেটা সুপারিশ করা হলো কমিশনের মতে, সেটা হলো নম্বরের পরিবর্তে গ্রেড চালু, যেটা এখন চালু হয়েছে, এই যে এ বি সি বিভিন্ন নম্বর না দিয়ে গ্রেড চালু। এই হচ্ছে পরীক্ষা সংস্কারের ব্যাপারে কিন্তু মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষার তোমার যে ঐতিহাসিক সিদ্ধান্ত। এবার নেক্সট হচ্ছে শারীর ও স্বাস্থ্য শিক্ষা বা শরীর ও স্বাস্থ্য শিক্ষা, আমি সংক্ষেপে শারীর শিক্ষা লিখলাম। কমিশন কিন্তু ছাত্র কল্যাণের জন্য শারীর শিক্ষাকে বাধ্যতামূলক করার কথা বলেছে। দৈহিক বিকাশ ঘটার জন্য বিদ্যালয়ে যাতে এনসিসি চালু করা যায়, শরীর চর্চাকে একটা সাবজেক্ট হিসেবে রাখা হয়, সে বিষয়ে কিন্তু গুরুত্ব দিয়েছেন। নেক্সট 10 নম্বর হচ্ছে শিক্ষকদের ব্যাপারেও কমিশন কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে। ঠিক আছে, প্রথমত বলছে নিয়োগে দুর্নীতি মুক্ত এবং সমনীতি মেনে নিয়োগ করতে হবে। নিয়োগ দুর্নীতি তো আমরা চোখের সামনে দেখেছি, তাই তো? ভুক্তভোগী অনেকেই আছেন বা আছো, ফলে আর সবাই আমরা ভুক্তভোগী, কারণ সমাজ ইফেক্টেড হয় সব ক্ষেত্রে। যাই হোক, এই নিয়োগের ব্যাপারে একটা সমতা, কোনো ভেদাভেদ না করে একটা স্বচ্ছতা রেখে নিয়োগের ব্যবস্থা করতে হবে। আর কি বলছেন শিক্ষকদের?
বেতন ও সুযোগ। দেখো ভারতবর্ষে সেই সময় শিক্ষকতা কেউ করতে চাইতো না, এত বেতন কম ছিল। ফলে এর সম্মান যদি শিক্ষক যদি সম্মান না পায়, তাহলে সেই সমাজের দ্বারা কিছু হবে না। তা আমরা হারে হারে টের পাচ্ছি আমাদের বর্তমান সমাজ দেখে। বেতন ও সুযোগ সুবিধা বৃদ্ধির কথা কিন্তু বলা হয়েছে, যেমন তোমার পেনশনের ব্যবস্থা, পিএফ এর ব্যবস্থা, এইগুলো যাতে শিক্ষকরা সঠিক সময় সঠিকভাবে পায় তা নিশ্চিত করা। আর যেটা বলেছেন 3 নম্বর আমি বলছি কিছুই না, এগুলো সবই কমিশন। শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা আর অবসরের বয়স 60 বছর করার চিন্তা ভাবনা করা। প্রশিক্ষণ যারা কর্মরত তাদেরও মাঝে মধ্যে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা, আর তোমার যে যারা কর্মরত নয়, শিক্ষক হবেন, শিক্ষক নিয়োগের আগেও তাদের একটি প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা কিন্তু বলেছেন। এরপরে যেটা আসছে, আর প্রায় কমপ্লিট করে এসছি, পরিচালন। এই বিদ্যালয় পরিচালনের ব্যাপারেও কিন্তু কমিশন বিশেষ সুপারিশ করেছে। বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস বলছে সারা বছর অন্তত পক্ষে 200 দিন ক্লাস হবে। এটা কিন্তু নোট রেখো, কতদিন ক্লাস হওয়ার কথা বলেছেন কমিশন? 200 দিন। মানে মাধ্যমিক স্তরে স্কুলগুলোতে অন্তত 200 দিন করে। এবার বলছে স্কুলগুলো যে মাধ্যমিক স্কুলগুলো হবে সেখানে 500 থেকে 750 বেশি ছাত্র যেন না হয়, আর এক একটা ক্লাসে 30 থেকে 40 জন, অর্থাৎ 30:1 এই রেশিওতে কিন্তু ছাত্র শিক্ষক রাখার কথা বলা হয়েছে, যেটা আজকের যুগেও আমরা এখনো পেরে উঠিনি। আর কি, স্কুলগুলি পরিচালনার জন্য থাকবে একটা পরিচালন সমিতি। এই পরিচালন সমিতি স্কুলটাকে কি করবে, গণতান্ত্রিক ভাবে কি করবে, পরিচালনা করবে। পরিচালন সমিতির মধ্যে থাকবে। এছাড়া আরো যেটা গুরুত্বপূর্ণ, যেটা পরিদর্শন করার জন্য পরিদর্শক থাকবে। ডিআই যেটা আগেও ছিল, বলছে সেটার উন্নত করতে হবে, নিয়মিত পরিদর্শন দরকার। আর মাধ্যমিক শিক্ষার উন্নতির জন্য মাধ্যমিক শিক্ষা পর্ষদ, যেটা বোর্ড আছে, এই মাধ্যমিক পর্ষদ এখন যেটা আমরা দেখি রাজ্যে, এই প্রতি রাজ্যে কি করতে হবে, মাধ্যমিক পর্ষদ গঠন করতে হবে, যেটায় করে তারা মাধ্যমিক শিক্ষাকে পরিচালনা করবে। এইটা বলো। লাস্ট পয়েন্ট যেটা বলবো 12 নম্বর, সেটা হচ্ছে ভিটামিন এম। আমি বারবার বলি ভিটামিন এম ফর মানি। যদি ভিটামিন এম না থাকে, কোনো ভিটামিন আমাদের ধরা দেয় না। ফলে এই এত কিছু সুপারিশ করতে টাকা আসবে কোথা থেকে? বলছে প্রথমেই বললো কেন্দ্র আর রাজ্য যৌথ উদ্যোগে করতে হবে। বাবা, এটা তো সংবিধানে বলাই ছিল। শিক্ষা হচ্ছে যৌথ বা যুগ্ম তালিকাভুক্ত। কেন্দ্র রাজ্য যৌথভাবে কি করবে, মাধ্যমিক শিক্ষার চালাবে। আর বলছে এই যে বৃত্তি শিক্ষার কথা বলেছে, বহুমুখী উদ্দেশ্যবোধক বিদ্যালয়ের কথা বলেছে, এদের জন্য একটা নতুন কর চালু করা যেতে পারে। সেই করটার নাম হচ্ছে শিল্প শিক্ষা কর। মনে রেখো কিন্তু। তাহলে শিল্প শিক্ষা কর কোন শিক্ষার জন্য কর হবে? বৃত্তিমূলক শিক্ষার জন্য। কোন কমিশন শিল্প শিক্ষা করের সুপারিশ করেছে? মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন। ঠিক আছে। এছাড়া যে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত যে সমস্ত কারিগরি সংস্থা আছে, রাষ্ট্রায়ত্ত বিভিন্ন শিল্প কারখানা আছে না, বলছে সেখানকার আয়ের 1% কারিগরি বা বৃত্তি শিক্ষার উন্নতিতে সরকার ব্যয় করবে। ডাইরেক্ট টাকা দিতে না পারলে বিভিন্ন যে রাষ্ট্রীয়ত্ব সংস্থাগুলো আছে, সেই কারখানা থেকে যা আয় হবে সেগুলো দিয়ে বৃত্তি শিক্ষার উন্নতি। কারণ বৃত্তি শিক্ষা উন্নতি হলে সেখানকার উপযোগী শ্রমিক বা ইঞ্জিনিয়ার তৈরি হবে। তাই কমিশন অর্থ সংস্থানের জন্য শিল্প শিক্ষা কর এবং এগুলো বলেছে। এই হলো মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন। আমি জানি যে ক্লাসটা, এটা একটা ক্লাসের জন্য নয়, এটা মিনিমাম 3টে ক্লাসের প্রয়োজন, কিন্তু আমাদের সময় সন্নিকট। আমি মূল বিষয়টাকে একটা জায়গায় ধরে রাখার চেষ্টা করলাম। তোমাদের কেমন লাগছে? আমার অনেক ত্রুটি থাকতেই পারে, স্বাভাবিক, খুব সীমিত জ্ঞানের মধ্যে আমি চেষ্টা করছি। মতামত, আমার ভুল ত্রুটি সবকিছু ধরিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করব। ভিডিওটি যদি উপযোগী মনে হয় শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ।